আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কথায় আছে, অতিবার বেড়ো না, ঝড়ে ভেঙে পড়বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব নিশ্চয়ই এই বাংলা প্রবাদটি শোনেননি, তবে ইংরেজিতেও সমার্থক প্রবাদ আছে, কিংবা শুনলেও হয়তো মনে রাখেননি। গায়ের জোরে দুনিয়া নিজের মুঠোয় আনতে চেয়েছেন, ফল হলো দুনিয়া মুঠোয় এলো তো নাই, উল্টে আমেরিকার প্রেসিডেন্টের গদি থেকে নিজেই উৎখাত হতে চলেছেন। এই প্রতিবেদনে কি চলছে বর্তমানে আমেরিকায়? ট্রাম্পের বিপদ, রাশিয়া ভারত চীনের জোট বাঁধা এবং এর প্রভাব কি পড়তে চলেছে বাংলাদেশের ওপরে, সেই বিষয়ে আলোচনা। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অপসারণ প্রক্রিয়া এক নজিরবিহীন ঘটনা শুরু হয়েছে আমেরিকায়। আর এটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার ক্ষমতার কেন্দ্র ওয়াশিংটন ডিসিতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমেরিকার একজন ফেডারেল বিচারক, যিনি বিচার চলাকালীন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের জন্য মার্কিন কংগ্রেসের কাছে প্রমাণ ইত্যাদি সব পাঠিয়ে দিয়েছেন। মানে বিচারক পাঠিয়ে দিচ্ছেন মার্কিন কংগ্রেসের কাছে যে তোমরা এনার ইমপিচমেন্ট, এনাকে অপসারণ করার ব্যবস্থা করো, ভাবনা চিন্তা করো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে কখনো এটা ঘটেনি। বিচারক, ফেডারেল বিচারক এমেট সালিভান, তিনি ট্রাম্পের আইনি দলকে বা উকিলদের যে দল, তাদেরকে আদালত থেকে বের করে দেওয়ার 24 ঘন্টার মধ্যেই এই কংগ্রেসকে এই চিঠি দিয়েছেন। বিচার বিভাগ নিশ্চিত করেছে যে বর্তমানে আদালতে বিচারাধীন মামলার সাথে সম্পর্কিত ইমপিচমেন্ট যোগ্য অপরাধের প্রমাণ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হলো। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা মার্কিন সংসদের গঠন ও এখতিয়ার নিয়ে দুটো কথা, সেটা না বললে পরে ঠিক পরিষ্কার হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস বা সংসদ, এটা দুটি কক্ষ নিয়ে গঠিত। একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আর একটা হচ্ছে সিনেট। উভয়ের মিলিত ক্ষমতা থাকলেও কিছু ক্ষেত্রে তাদের আলাদা বিশেষ ক্ষমতা রয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এটাকে বলা যায় নিম্ন কক্ষ। এটা তৈরি হয় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের, যারা নির্বাচিত হন তাদের নিয়ে। সরকারি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ মুখ্যত এদেরই, কিন্তু অন্যান্য অধিকার, আরো অনেক অধিকার আছে। কিন্তু সেসব না বলে যে বিষয়টা নিয়ে এখনকার আলোচনা, সেই ইমপিচমেন্ট করার ব্যাপারে কোন কক্ষের কি ক্ষমতা, সেটাই শুধু বলবো। ইমপিচমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট বা অন্য কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনার যে ক্ষমতা, সেটা আছে। একক ক্ষমতা এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের। মনে রাখবেন, এটা কিন্তু অভিযোগ আনার ক্ষমতা, বিচারের ক্ষমতা নয়। সহজ সংখ্যাগরিষ্ঠতা বা সিম্পল মেজরিটির ভিত্তিতে এটা হয়। হাউসে ভোট দেওয়ার ক্ষমতা আছে 435 জন সদস্যের, কারণ কয়েকজন আছে যাদের ভোটিং পাওয়ার নেই। তাদের মধ্যে ট্রাম্পের রিপাবলিকান দলের সদস্য হচ্ছে 218, আর তার বিরোধী ডেমোক্র্যাটদের সদস্য হচ্ছে 213, এবং 4 জন হচ্ছে আলাদা, সব মিলিয়ে 435। তার মানে কি দাঁড়ালো ট্রাম্পের পক্ষে আছে, ট্রাম্পের দলে আছে 218 জন, আর ট্রাম্পের দলের বিরুদ্ধে আছে 217 জন। কারণ ওই যে 4 জন অন্যান্য আছে,
তারা আবার সমর্থন করে ডেমোক্র্যাট দলকে, একেবারে কাঁটায় কাঁটায়। আমেরিকার কিন্তু কাঁটায় কাঁটায় হলে প্রেসিডেন্টের এখান থেকে তার পদ ছাড়ার কোনো কিংবা পদচ্যুতির কোনো ব্যাপার নেই, কারণ প্রেসিডেন্ট ওখানে ডাইরেক্ট ভোটে হয়। সুতরাং এখানে 218 আর 217 কাঁটায় কাঁটায় থাকলেও প্রেসিডেন্টের ভয় নেই। এবার আসি আমেরিকার দ্বিতীয় কক্ষ বা সিনেট হল। এটাকে বলা যায় অনেকটা উচ্চ কক্ষ, যেমন ভারতে আছে রাজ্যসভা। এর সদস্যরা নির্বাচিত হন জনতার সরাসরি ভোটে নয়, জনপ্রতিনিধিদের ভোটে। সেনেটের মোট সদস্য সংখ্যা 100 জন। এই 100-র মধ্যে ট্রাম্পের দলে আছেন 53 জন, ডেমোক্র্যাটদের আছেন 45 জন, আর অন্যান্য আছেন 2 জন। অর্থাৎ ট্রাম্পের দলে 53 আর তার বিরুদ্ধে আছে 45-এর সাথে ওই অন্যান্য 2, 47 জন। আর প্রেসিডেন্টকে ইমপিচ করার ক্ষমতা আছে কিন্তু একমাত্র এই সেনেটের। তবে তার জন্য সিম্পল মেজরিটি হলে চলবে না, চাই 2/3 ভোট, অর্থাৎ 100 জনের মধ্যে 67 জনের ভোট চাই। এখন প্রেসিডেন্টের তো বিরুদ্ধে আছে 47 জন, 20টা ভোট দরকার। 20টা ভোট পাওয়া অত সহজ নয়। তবু যেভাবে রিপাবলিকানদের মধ্যে বিরোধ জেগে উঠছে ট্রাম্পের বিরুদ্ধে, তাতে এবং যেভাবে ইতিমধ্যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে 2 জন তো ট্রাম্পের বিরুদ্ধে চলেই গেছেন, সুতরাং এখানেও সেনেটেও যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে হাউস তাহলে দাঁড়ালো কি, 67 জনের সমর্থন চাই তাকে ইমপিচ করতে গেলে। হাউস কারো বিরুদ্ধে অভিযোগ আনলে সেনেট আদালত হিসেবে কাজ করে। সেনেটের কাজ হচ্ছে আদালতের কাজ, সেই ব্যক্তির বিচার সম্পন্ন করে। আপনারা জানেন এই যে সব রাষ্ট্রদূত নিয়োগ হচ্ছে, এই যে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে আমেরিকায়, সেটা কিন্তু প্রেসিডেন্ট সেটা নির্বাচন মনোনীত করলেও তার কিন্তু আসলে সেনেট যতক্ষণ না তাদেরকে পাস করবে ততক্ষণ তারা কোনো দায়িত্ব পাবেন না। ট্রাম্পকে ইমপিচ করার প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আগেই বলেছি। হাউস বা নিম্ন কক্ষের যে রেকমেন্ডেশন দেয়া সেটা হয়ে গেছে। ট্রাম্পের দলের সদস্য হচ্ছে 218 জন, তার বিরুদ্ধে আছে 217 জন, কিন্তু ইমপিচ করার প্রস্তাবের পক্ষে সই দিয়েছেন 220 জন। অর্থাৎ 3টি ভোট রিপাবলিকানদের মধ্যে থেকে চলে গেছে এদের কাছে। 3টি ভোট বেশি পেয়েছেন যা ওর যে বিপক্ষে, ট্রাম্পের বিপক্ষে। এর মধ্যে 2 জন হচ্ছেন রিপাবলিকান দলের খুব নামকরা সাংসদ থমাস ম্যাসি এবং টম টিলিস। এরা রিপাবলিকান হয়েও ট্রাম্পের যে অপসারণ প্রস্তাব সেটা সমর্থন করেছেন। ফলে ট্রাম্প এবং সেই সঙ্গে ওয়াশিংটন ডিসি এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, ক্যাপিটালের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে, রিপাবলিকান সদস্যরা দলত্যাগ করছেন এবং ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের হুমকি দিয়ে সব আতঙ্কিত করার মতো পোস্ট করছেন। এটা কোনো গুঞ্জন নয়, বরং বাস্তব পরিস্থিতি। এর মধ্যে আগুনে ঘি ঢেলেছে বিচারকের আদেশ। বিচারক তার আদেশে লিখেছেন যে বিচারে বাধা দেয়া এবং মিথ্যে সাক্ষ্য দেয়া ইমপিচ করার যোগ্য হাই ক্রাইমস বা গুরুতর অপরাধ। সুতরাং সেই অপরাধে ট্রাম্পের বিচার করতে হবে। তিনি কেবল একটি সারাংশ পাঠাননি, বরং আদালতে যে সমস্ত কথাবার্তা হয়েছে সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট সেটা পাঠিয়ে দিয়েছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। শুধু তাই নয়, ট্রাম্পের যে আইনজীবীরা 17 বার মিথ্যে কথা বলেছেন বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের $40 মিলিয়ন পেমেন্ট সংক্রান্ত ইমেল এবং ট্রাম্পের অডিও রেকর্ডিংও রয়েছে, যেখানে
তাকে আদালতের আদেশ অমান্য করতে এবং বিচারকদের হুমকি দিতে শোনা গেছে। ট্রাম্পকে ইমপিচ করা বা অপসারণ করার প্রস্তাব সংখ্যা হচ্ছে ওদের ওখানে হাউসে রেজলিউশন নম্বর 353। এবার বিচারকের এই পদক্ষেপের পর এই সমর্থন এবং এই ইমপিচমেন্টের দাবি আরো নাটকীয়ভাবে বেড়ে গেছে। এখন 220 জন সদস্য এর সপক্ষে আছেন, যা অভিশংসন পাশের জন্য, ইমপিচমেন্টের প্রস্তাব পাশের জন্য যথেষ্ট। থমাস ম্যাসি এবং টম টিলিস তাদের মতো রিপাবলিকানরা, নামী রিপাবলিকানরাও এখন ট্রাম্পের পদত্যাগ বা অপসারণ চাইছেন। প্রতিনিধি সভার সদস্যরা 72 ঘন্টার নিয়ম কার্যকর করেছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যার অর্থ, এটা করেছে 9 তারিখে, যার অর্থ 11 জানুয়ারির মধ্যে ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে ভোট হবে হাউসে। ট্রাম্প আমেরিকার ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন যিনি 3 বার ইমপিচমেন্টের মুখোমুখি হবেন। এর আগেও তিনি 2 বার হয়েছেন, সেটা পরে বলছি। ভেনেজুয়েলা কাণ্ডের পর যখন বুক বাজাচ্ছেন ট্রাম্প আপন গর্বে, ক্ষমতার গর্বে, তখনই এই আঘাত। আর এর মূলে অনেকটা ভূমিকা আছে ভেনেজুয়েলায় যে কাণ্ড ঘটিয়েছেন সেটা। আমেরিকার সংবিধানে প্রেসিডেন্ট ইচ্ছা করলেই অন্য দেশে হামলা করতে পারেন না, যুদ্ধ ঘোষণা করতে পারেন না, সেনেটের অনুমতি নিতে হয়। ট্রাম্প সেসবের ধার ধারেন না। প্রেসিডেন্ট খুশি মতন শুল্ক ধার্য করতে পারে না। আমেরিকার সংবিধান অনুযায়ী সেনেটের অনুমোদন লাগে। ট্রাম্প সেনেটকে অগ্রাহ্য করছেন। এই সব কিছু হলো দেশের সংবিধান বহির্ভূত কাজ। আর এসবের মধ্যে আরো উল্লেখযোগ্য হচ্ছে ব্যক্তিগত ইগোর জন্য ভারতের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছেন। 500% যে হুমকি দিচ্ছেন, 500% শুল্ক আরো হবে ভারতের ওপর। এছাড়া তিনি আটলান্টিকে রাশিয়ার তেলের জাহাজ দখল করেছেন। গ্রিনল্যান্ড দখল করার সামরিক ক্ষমতায় গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন। কানাডা দখল করবেন বলছেন। সব মিলিয়ে বিশ্বকে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন ট্রাম্প। আর এর জন্য ভুগতে হবে ভবিষ্যতে আমেরিকাকেও। ট্রাম্প সেদিন থাকবেন না প্রেসিডেন্ট, কিন্তু আমেরিকাকে এর দায় ভোগ করতে হবে। এরই মধ্যে হাউসের ও সেনেটের প্রতিনিধিদের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নামও। মার্কিন কংগ্রেসের দলমত নির্বিশেষে সদস্যদের বেশ কয়েকজন লিখিত প্রস্তাবে বাংলাদেশে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের দাবি করেছেন। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার কথা বলেছেন। বাংলাদেশে মৌলবাদী শক্তি, সন্ত্রাসবাদীদের যে বেড়ে উঠছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস কর্ণপাত করছেন না। তিনি যে কর্ণপাত করছেন না, এই সাহস কোত্থেকে পাচ্ছেন? সেটা পাচ্ছেন ট্রাম্পের কাছ থেকে। ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির জন্য পৃথিবীর কোথায় আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখা যাবে তার জন্য মানবাধিকার, সভ্যতা সবকিছু বিসর্জন দিয়েছেন। বাংলাদেশের ইউনূস সরকারের সব কাজকে চোখ বুজে সমর্থন করে যাচ্ছেন। এই জন্যে ইমপিচমেন্টের এই যে তোড়জোড়, তারই জন্যে। এই তোড়জোড় নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়াটা কি? এক কথায় বিপজ্জনক এবং অস্থির। তিনি তার ট্রুথ সোশ্যালে সেখানে লিখছেন, গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। তার দলবল এর আগে ভোটে হেরে যাওয়ার পর যেভাবে ক্যাপিটালে গিয়ে সেখানে যেভাবে হাঙ্গামা করেছিল, যার জন্য তিনি এর আগে একবার ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছেন, আবার সেই রকম হুমকি তার সমর্থকরা দিচ্ছে। এই হুমকিগুলোকে গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বের সাথে দেখছে। এছাড়া ট্রাম্পকে অপসারণের জন্য
আরো একটা সাংবিধানিক পথ নিয়েও কাজকর্ম চলছে ভেতরে ভেতরে। সেটা কি? সেটা হলো আমেরিকার সংবিধানের 25তম সংশোধনী, 25th অ্যামেন্ডমেন্ট, তার প্রয়োগ নিয়ে ভাইস প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের গোপন আলোচনার খবরও পাওয়া যাচ্ছে। সেই আলোচনাটা কি? 25 নম্বর সংশোধনীটা কি? মার্কিন সংবিধানের 25তম সংশোধনী মূলত রাষ্ট্রপতির উত্তরসূরি নির্ধারণ, এবং রাষ্ট্রপতি যদি তার দায়িত্ব পালনে অক্ষম হন তবে সেই পরিস্থিতি মোকাবিলার একটি আইনি প্রক্রিয়া। 1967 সালে এটি অনুমোদিত হয়। এরই একটা ধারায় আছে, রাষ্ট্রপতি যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন যে রাষ্ট্রপতি তার খেয়াল করবেন কথাটা, এইটাই হচ্ছে এই প্রসঙ্গে। আরো অনেকগুলো ব্যাপার রয়েছে এই সংশোধনীর, আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু এই জায়গাটাই বলছি। এই সংশোধনীতে এক জায়গায় আছে, এখানে বলা আছে, যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন যে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, তবে তারা লিখিতভাবে তা কংগ্রেসকে মানে সংসদকে জানাতে পারেন, এবং সেটা জানালাবার সঙ্গে সঙ্গেই অবিলম্বে ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করবেন। কোনো ভোটাভুটি নয়, অন্য কিছু নয়। রাষ্ট্রপতি সেইটা যদি চ্যালেঞ্জ করেন তাহলে কংগ্রেসে 21 দিনের মধ্যে ভোট নিতে হবে, 2/3 ভোটের সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্রপতি পদে ফিরবেন কি না। অর্থাৎ এর মানেটা দাঁড়াচ্ছে, যদি তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে এনার আর রাষ্ট্রপতি থাকা চলবে না সে সময়, তাহলে ভাইস প্রেসিডেন্ট এসে ক্ষমতা নিয়ে নেবে। এবং যদি প্রেসিডেন্ট সেইটাকে চ্যালেঞ্জ করেন তাহলে 21 দিনের মধ্যে ভোট নিতে হবে সংসদে। 21 দিনের মধ্যে ওই সেনেটেই ভোটটা নিতে হবে, 2/3 ভোটের সিদ্ধান্ত নিতে হবে। ফলে আগামী কয়েকটি দিন তাই মার্কিন গণতন্ত্র এবং রাষ্ট্রপতির পদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারকের এই পদক্ষেপ প্রমাণ করেছে যে আইন সবার ওপরে। ট্রাম্পের ওই যে আমাকে কেউ ছুতে পারবে না, আমি ছেনো মস্তান, এই ধারণা ভেঙে পড়েছে, এবং এখন সংবিধান অনুযায়ী বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, যা আর থামানো সম্ভব নয়। আর ট্রাম্পের এই দুরবস্থা সারা পৃথিবীর অনেক ভূ রাজনৈতিক হিসাব যে আমূল পাল্টে দিতে দেবে সেটা বলাই যায়। এই পাল্টে যাওয়া পরিস্থিতি নিশ্চিতভাবেই প্রভাবিত করবে ভারতের বাংলাদেশ নীতিকে। ইতিমধ্যে আমি গতকাল ভিডিওতে বলেছি, ভারত বাংলাদেশে নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে। পরিষ্কার করে এর থেকে বেশি বললাম না, বললাম যে নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে ইমপিচমেন্টের, এবং তার মুখে এই কারণেই বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে ইউনূসের এবং জামাতের মিলিত ওই যে বাংলাদেশের আগামী নির্বাচন, যেটাকে ওরা রিগিং করে জিতে যাবেন। ইমপিচমেন্টের ফলাফল যাই হোক, একটা ধাক্কা যে ট্রাম্প খেতে চলেছেন সেটা স্পষ্ট। এর আগে দুবার তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছেন। প্রথমবার 2019-এ ইউক্রেনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির অভিযোগে, দ্বিতীয়বার 2021-এ ওই 6 জানুয়ারি, যেটা ক্যাপিটল হিল ভোটে হেরে যাওয়ার পর দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে তাকে ইমপিচমেন্ট করা হয়েছিল, কিন্তু দুবারই দলীয় সদস্যরা কোনো রকমে বাঁচান তাকে। তবে এবার সম্ভাবনা কম, রিপাবলিকানদের মধ্যে ভাঙন স্পষ্ট। আপাতত এখানেই রাখছি, ধন্যবাদ। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন।
আজ ঐতিহাসিক 10ই জানুয়ারি। এই দিন 1972 সালে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন। 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি প্রথমে লন্ডন গিয়েছিলেন, পরে লন্ডন থেকে দিল্লি হয়ে তিনি এই দিন ঢাকায় ফেরেন। আজকে শ্রদ্ধার সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি, তাকে স্মরণ করছি। আমি আজকে অনেকক্ষণ অপেক্ষা করেছি আপনাদের কিছু খবর দেব। এখনো সেই খবরগুলো পাইনি, কিন্তু কিছু আউটলাইন পেয়েছি, তো ভালো আজকে আমি দেই। বাকি খবরটা আমি যদি পাই আমি আশা করি কালকে দেব। তো সেই খবরটা মূলত আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করছেন এবং আজকে তার প্লেনে ওঠার কথা। 12 তারিখে ঢাকায় ফিরবেন। তো তিনি মিটিং করেছেন আমেরিকার বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন তিনি অনেকগুলো মিটিং করেছেন। এর মধ্যে আবার বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানেও ডক্টর খলিল উপস্থিত ছিলেন। এই মিটিং এর, এই সফরের ডিটেইলস আমার পাওয়ার কথা। কিছু আমি আগে আপনাদের পরশুদিন হিন্টস দিয়েছিলাম, কিন্তু আজকে আমি যত রাতই হোক আশা করি পাবো। আমি যতটুক পেয়েছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। যে এই মিটিং গুলোতে মূলত ডক্টর খলিলুর রহমান যে মিটিং এ যান, এখানে তাকে প্রচুর প্রশ্ন করা হয় এবং তিনি মোটামুটি এক ধরনের একজন আসামির কাঠগড়া যেভাবে দাঁড়ায় সেভাবেই তিনি এই প্রশ্ন উত্তরগুলো দেন। ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসের নানান কার্যকলাপে বিরক্ত। এখানে খেয়াল রাখবেন যে আমেরিকান যত স্বার্থ, আমেরিকা কিন্তু এই যে বাণিজ্য ঘাটতি কমানোর নামে আমাদের অতিরিক্ত দামে গম গছায় দিছে, এলএনজি যে নিয়ে দেশে হাহাকার চলতেছে, যে এলএনজি 900 টাকায় সিলিন্ডার পাওয়া যেত শেখ হাসিনার আমলে, এখন সেটা 3000 টাকায়ও পাওয়া যায় না। আপনি টাকা নিলেও সেটা পাবেন না। একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে মূলত এই পিটার হাস যে কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করেন, সেই কোম্পানির জানুয়ারি থেকে এলএনজি সাপ্লাই করার কথা ছিল। শেখ হাসিনার সরকার এক একটা এলএনজি কিনতে $9 বা $10 দিয়ে, সেটা এখন 14+ মার্কিন ডলার দাম। তারপরেও এই জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল, পিটার হাসের কোম্পানি সেটা সাপ্লাই দিতে পারেনি। সো দেশে এখন এলএনজির একটা ক্রাইসিস চলতেছে। ডক্টর খলিলের সাথে মানে আলোচনার এক পর্যায়ে ডক্টর খলিল বলেছেন যে আপনারা এই বিষয়গুলো সরাসরি ডক্টর ইউনূসকে কেন বলেন না। তো মার্কিন প্রশাসনের লোকজন বলেছে যে ডক্টর ইউনূসের সাথে কথা বলা যায় না, হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। এবং ট্রাম্প প্রশাসনের লোকজন কিন্তু ডক্টর ইউনূসের সাথে খুব একটা কথা বলেন না। তো যে আলোচনাগুলো হয়েছে, প্রথমত একটা আলোচনা হয়েছে যে গাজায় আপনারা জানেন যে ট্রাম্প একটা প্রস্তাব করেছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স সেখানে রিক্রুট করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যেমন বিভিন্ন দেশে যায়, কনফ্লিক্ট জোনে যায়, সেরকম ট্রাম্প একটা ফোর্স সেখানে ডিপ্লয় করার জন্য প্রপোজ করেছে। সেই ফোর্সটা কার আন্ডারে থাকবে, সেটা কি জাতিসংঘের আন্ডারে থাকবে নাকি সেটা মার্কিন প্রশাসনের আন্ডারে থাকবে, সেটা কিন্তু এখনো ডিসাইডেড না। সেই ফোর্সে পাকিস্তানকে যোগ দেওয়ার জন্য ট্রাম্প অনুরোধ করেছিল, তো বাংলাদেশকেও যোগ দেওয়ার জন্য বলেছে এবং পাকিস্তান বাংলাদেশকে অনেকখানি প্রভাবিত করেছে। সেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশ সেনা সদস্যরা যাবেন। সেই ফোর্সের কাজ কি হবে? স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষা কাজ হবে। গাজার যে পুনর্গঠন সেখানে তারা হেল্প করবে, জনগণের জীবনযাপন স্বাভাবিক করার ব্যাপারে তারা হেল্প করবে। সেখানে যেসব সন্ত্রাসী গোষ্ঠীরা আছে তাদের নিরস্ত্রীকরণে কাজ করবে। একটু খোলামেলা ভাবে বললে হলো যে এই বাহিনীটি হামাসের বিরুদ্ধেও কাজ করবে বলে আমরা ধারণা করছি। যদিও এদের টার্মস অফ রেফারেন্স, কর্মপরিধি এগুলো এখনো সবই অস্পষ্ট, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে। সো বাংলাদেশের এই অংশগ্রহণ নিয়ে মুসলিম বিশ্বে কি প্রতিক্রিয়া হবে সেটা এখনো নিশ্চিত না। সুতরাং এই মুহূর্তে একটা বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে এবং সেখানে বাংলাদেশের পক্ষে
ডক্টর খলিল কে এটা বলা হয়েছে, খলিল এটা এগ্রি করেছে যে বাংলাদেশ ফোর্স পাঠাবে। ডক্টর খলিলকে তিনি প্রথম দিন বৃহস্পতিবার মূলত ট্যারিফ কমানোর জন্য আলোচনা করছিলেন। তো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে ট্যারিফ কমানোর সম্ভাবনা খুব কম, বাট দে টুক এ নোট অফ ইট। কিন্তু সেই সময় ডক্টর খলিলের হাতে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, 5,146 জনের একটা লিস্ট। এই বাঙালিরা বর্তমানে আমেরিকায় অবৈধভাবে অবস্থান করছে এবং এদের খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই তালিকাটি ডক্টর খলিলের কাছে দেওয়া হয়েছে। ডক্টর খলিলের সাথে মূলত 12টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা অংশ যে এই যে সেন্ট মার্টিন নিয়ে আমরা অনেক কথা শুনেছি। সেন্ট মার্টিনের একটা অংশ যেটা আধা কিলোমিটারের চেয়ে একটু বেশি, সেইটা আমেরিকাকে ব্যবহারের জন্য দেয়া হবে। এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে সেন্ট মার্টিনের একটা অংশ থাকবে রেস্ট্রিক্টেড জোন, যেখানে সাধারণ মানুষ যেতে পারবে না। ধারণা করা হচ্ছে সেই অংশটাই আমেরিকানদের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে যে নির্বাচনটা হবে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা কি ফর্মে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রেস উইং এর সুবাদে কিংবা আমেরিকান যে বাংলাদেশ এম্বাসি আছে সেটার সুবাদে একটা প্রেস রিলিজ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে প্রেস রিলিজে যে কন্টেন্ট গুলো আছে সেটা আমাদের এরশাদের স্বৈরাচারী প্রেস নোটের কথা মনে করিয়ে দেয়। ডক্টর খলিলের সাথে কি আলোচনা হয়েছে, তিনি কি কি ফেস করেছেন, তার অধিকাংশ বিষয়ের কোনো রিফ্লেকশন নাই, বরং মন গড়া তথ্যে ভরপুর ওই প্রেস রিলিজ। তো ওই প্রেস রিলিজকে আমরা অবিশ্বাস করতে পারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আবারও প্রেসার করা হয়েছে এবং এই যে নবনিযুক্ত রাষ্ট্রদূত উনি বাংলাদেশে পথে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছেও গেছেন কিংবা যাবেন। তিনি বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন। নির্বাচন হবে কিনা এটা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদও নিশ্চিত না নির্বাচন হবে কি হবে না। আমি যখন এই প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছি, আমাকে বলা হয়েছে নির্বাচন করার ব্যাপারে যেমন একটা প্রেশার আছে, আবার সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারেও একটা প্রেশার আছে। যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে একটা পক্ষ চাইছে যে কোনোভাবেই নির্বাচন করে ফেলা হোক, এই পক্ষটা হয়তো 30%, আর 70% চাইছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। সেই অনিশ্চয়তার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন এবং এছাড়াও আরো কিছু তৎপরতার কথা আমরা শুনছি যে যেহেতু ডক্টর ইউনূস ফেল করছে এই সরকার চালাতে এবং সে আওয়ামী লীগকে নিয়ে বা ইনক্লুসিভ নির্বাচন করতে চাইছে না, সুতরাং আন্তর্জাতিক একটা মহল এখন চাইছে ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে এবং ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটা নিয়ে এখন বাংলাদেশে কাজ চলছে। কয়েকজনকে প্রধান উপদেষ্টা হবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা রাজি হয়নি। এখন একজন অনেক সিনিয়র একজন বুদ্ধিজীবী অর্থনীতিবিদ তার কথা শোনা যাচ্ছে। আর অনেকেই বলছেন যে ডক্টর খলিল প্রধান উপদেষ্টা হবেন। তো ডক্টর খলিল এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি হয়তো পুনর্গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন এবং সেই উপদেষ্টা পরিষদে আরো কারা কারা থাকবেন সেগুলো নিয়েও বাংলাদেশে কাজ চলছে। তবে প্রধান উপদেষ্টা হয়তো অন্য কেউ হবে। ডক্টর হোসেইন জিল্লুরের নাম শোনা গিয়েছিল, কিন্তু ডক্টর হোসেইন জিল্লুরের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দলের সুস্পষ্ট আপত্তি থাকায় তার নামটিও বাদ গেছে। সো এখন ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটি নিয়ে একদিকে যেমন তৎপরতা চলছে, আবার যে কোনোভাবেই হোক একটা নির্বাচন করবার জন্য ডক্টর ইউনূসদের পক্ষ থেকে আরেকটা তৎপরতা চলতে। তো সেই অবস্থায় আমরা এখনো এই অনিশ্চয়তায় দুলছি এবং আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কোন দিকে বাংলাদেশ যায়।
এর মধ্যে আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি তার উত্তরবঙ্গে একটা সফরসূচি ঘোষণা করেছিলেন এবং মৌলানা ভাসানীর কবরে যেতে চেয়েছিলেন, রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করতে যেতে চেয়েছিলেন। এরকম তার কয়েকটা প্রোগ্রাম ছিল, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তিনি এই কর্মসূচিটা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন কেন তারেক রহমানকে এই সফর বাতিল করবার জন্য অনুরোধ করলো, সেটি খোঁজ নিয়ে আমরা জানলাম যে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানিয়েছে। তারা বলেছে যে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে যেভাবে সরকারি প্রোটোকল দেয়া হচ্ছে সেটি নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে অন্তরায়, এবং পুরা সরকারি মেকানিজম এসএসএফ সব তারেক রহমানকে সার্ভিস দিচ্ছে, এবং সেই রাজনৈতিক দলটি মনে করছে যে ইট ইজ নট ফেয়ার। তো তারা তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিএনপি তারেক রহমানকে অনুরোধ করেছে এই সফর বাতিল করবার জন্য, এবং সারপ্রাইজিংলি তারেক রহমান তার সফর বাতিল করেছেন। সো এইটা নিয়েও বিএনপির ভেতরে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে, এবং এটা যেহেতু নির্বাচনী সফর ছিল না সেহেতু তারেক রহমান এই সফরে যেতে পারতেন বলে অনেকে মনে করেন। প্রিয় বন্ধুরা, রাজনীতি একদম মানে ক্লাইম্যাক্সের খুব কাছাকাছি চলে আসছে। সো লেটস ওয়েট অ্যান্ড সি, উই মে হ্যাভ সাম গুড নিউজ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।